ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্যে বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, একটা বই লিখেছেন। উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলই ছিলেন প্রথম রাজবন্দী, তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন? স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট, এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়ায় চলে যাচ্ছিল। ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে, তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে, শেখ মুজিব তাকে গ্রেফতার করেছে। তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী। একজন মুক্তিযোদ্ধা, তিনি তো জামাত ইসলামী করতেন না, তিনি তো পরে জাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন, সভাপতি ছিলেন, এবং তিনি বললেন যে স্বাধীনতা অরক্ষিত। মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন, সুযোগ আছে। বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা কি জানেন এদেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা, স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল, সেই সময় তিনি কিন্তু এক বক্তব্যে বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে, এটাই যদি স্বাধীনতা হবে, তাহলে এটা আগে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না। বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী। ফলে মুক্তিযুদ্ধটা যারা করেছেন, এই চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে। এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। যে কারণেই 24 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে। এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে। এই স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে, এই প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই আমরা মরব, এই দেশেই আমরা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করব। আমরা ইমানের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা স্বাধীনতাকে ভালোবাসি। আমরা জানি এই দেশে যারা দিল্লির তাবেদারি করে দাসখত দিয়ে রাজনীতি করেন, এদেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন, অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন, কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই। চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র, একদিকে বঙ্গোপসাগর। ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তাআলা দ্বীন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি, সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে, আদর্শিক কারণেই ভালোবাসি। এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি। যারা ইসলামকে বিশ্বাস করবে, ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে, কমিটেড থাকবে, তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে। আর যারা ইসলাম বিরোধিতা করে, বিদেশি প্রভুদের দাসত্ব করবে, মানবীয় মতবাদের পক্ষে থাকবে, তারা এই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না। সেজন্যই আমরা বলি ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি। আমি খুব দুঃখের সাথে বলি, যারা এখনো 54 বছর পরে এসে বক্তৃতা একটা করেন, করে শেষ করার সময় বলেন কি আপনারা 71কে ভুলে যাবেন না। তা আমরা 71কে ভুলিনি তো, কারণ 71কে আমরা ভুলেছি না, আপনারা ভুলে গেছেন। দেখেন যারা এসব কথা বলেন, তারাও যখন দেশ শাসন করেছেন, আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এদেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে, এর প্রমাণ আছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দিয়ে 12-13 জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন, তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে, আমার অরিজিন কি। জামাত ইসলামীকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন, সে কথাগুলো মনে থাকে না। 91 সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে, কোনো দলের সাথে কোনো জোট করেনি। 18টা আসনে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে, বেগম জিয়া অনুরোধ করলেন, আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন, আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ
সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম। না কোনো মন্ত্রী চাইলাম, না কোনো এমপি চাইলাম, না কোনো পদকর্মী চাইলাম, এক কাপ চাও আমরা খাইনি। দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে তার বিনিময়ে কি দিলেন? পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন। এই তো তার বিনিময়। আমরা তো তা কোনোদিন বলিনি। তারপরেও তো 2000 সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ, সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি। অথবা গোলাম আজম, বেগম খালেদা জিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে 4টি মহান ব্যক্তিত্ব, যার 3 জন দুনিয়া থেকে গেছেন, 1 জন বেঁচে আছে। সেই ইতিহাস সাক্ষী আজকে যারা এই বক্তব্য দেন, সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন। বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান, বক্তৃতার সঙ্গে কথাগুলো মনে থাকে না? রফিকুল ইসলাম খান ভাই বলেছেন 71-এর স্বাধীনতার ইস্যুটা কিন্তু, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন, সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু 71-এর বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, এটা একটা মীমাংসিত বিষয়। সিমলা চুক্তি, ত্রিদেশীয় চুক্তি, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। 3 জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি, দেশে ভালো মিলেমিশে থাকবো, আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। কোলাবোরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন। 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আইন করলেন। যারা সেনাবাহিনীর যোদ্ধা করেছে, যুদ্ধর সাথে যারা জড়িত, তারাই ছিল সেদিনকার যুদ্ধ অপরাধী। কিন্তু যারা যুদ্ধ করেনি, যারা কোনো বাহিনীর সদস্য ছিল না, বেসামরিক রাজনৈতিক নেতা মাওলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন। যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধ অপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধনকে তালিকা এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং আপনি করেছেন। আমি এগুলো আজকে বলতাম না, দুঃখ পাই 54-55 বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য। ভাই, আমাদের অনেক পরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে। সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্তি থাকতে পারে, পক্ষে বিপক্ষে। স্বাধীনতার পরে সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে। কিন্তু আমরা 54 বছর পরেও শুধুমাত্র দলীয় হীন স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছি। এই জাতিকে গড়া যাবে না। এই জন্য আমরা বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি, আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি, প্রচেষ্টা চালাই। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই। আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন। আপনার মুরব্বীরা কি বলে গেছেন? তারা জোট করার সময়, রাজনীতির সময়, ভোটের সময়, সরকার গঠনের সাহায্যের সময়, রাষ্ট্রপতি নির্বাচনের সময়, আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন, তখন এইসব পুরনো কথা মনে ছিল না? এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন। হ্যাঁ, দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে। আমার স্বাধীনতা, আমার অখণ্ডতা, আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা, দুর্নীতিমুক্ত সমাজ, সততা, ন্যায়নিষ্ঠবাদ, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় নীতির রাষ্ট্র প্রতিষ্ঠা, এ ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আমরা এই জায়গায় এক থাকি। চট করে কিছুদিন পর, যতদিন, ওই যে আমি আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গান আর এই জাতি শোনে না। এই তো মানুষ আর খায় না। ওরাই তো দেখেছে 91, ওরা 2001 দেখেছে, ওরা দেখেছে। এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না। ওই গাজী কালু, চম্পাবতী, সিরাজউদ্দৌলার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায়। এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে? এখন নতুন গান বাজান, ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না। সব রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই।
এই দুঃখ থেকে কথাটা বলছি, আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে, আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না দিই। তো এগুলো তো সব আওয়ামী চরিত্র। আওয়ামী লীগের লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলেম ওলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে, আলেম ওলামা পীর মাশায়েখ সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে, জঙ্গি বলেছে, মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে। যখনই ভারতীয় আধিপত্যবাদী আকাশের বিরুদ্ধে আমরা কথা বলি, বলে এরা জঙ্গিবাদ। ইন্ডিয়া টুডেতে নিউজ ছাপা হয়েছে, ভারতের পত্রিকায় তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইউনূসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে। এইসব ভুয়া কথাবার্তা, ভুয়া সাবজেক্ট আপনি কোথা থেকে পান? আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না, তারা ব্যর্থ, হাসিনা ছাড়া এই দেশের আর শান্তি হবে না, এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ? ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন। এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। তো দিল্লি একটা ঢোলের বাড়ি দেয়, আর এদেশের নাচু নেবুড়িরা নাচে, নেচে তখন ওই সব পুরনো কাসন্দি টানে। তো এইটা স্বাধীনতার চেতনা না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য। আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে, এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে, পিতাহারা, স্বামীহারা, সন্তানহারা মানুষের এই অশ্রু, এই রক্ত যেন আর দেখতে না হয়। সামনে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছেন। বলছেন যে ডিসেম্বর থেকে জুন। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোনো মাস, ক্ষণ, দিন, বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি। আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। জামাত ইসলামী সেই নির্বাচনের প্রস্তুত। আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম, নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয়, তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। কত দুঃখ দেখেন, আমাদের এই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান। এই 6-7 মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন? এখনো তো গণমাধ্যমে, টেলিভিশনে সেই ভিডিওগুলো, লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে, কি করে গুলি করছে, আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপাথে, সেই দৃশ্য আপনি 7 মাসে ভুলে গেলেন। আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন, বিচার হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে, তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এদেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফিরাতে পারবেন না। ফলে প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন, নিজেরা একটু ছাড়ছুট দিয়ে হলেও, ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তা এখন দেশপ্রেমের পরীক্ষার টাইম এসে গেছে। দেশের প্রয়োজনে আসেন একটু ছাড় দেই, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, দুইটা কথা আছে, ঠিক আছে না? প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করবো, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি। সুস্থ পরিবেশে আসুন, সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে, ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে সে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি, তাহলে 26শে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা
সেই স্বপ্ন ওই মুক্তিযোদ্ধাদের আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো।